একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ এটা করেন নাই, বেগম খালেদা জিয়া এটা করেন নাই, জিয়াউর রহমান সাহেব এটা করেন নাই, এরশাদ সাহেব এটা করেন নাই, একমাত্র আওয়ামী লীগ করেছে। অতীতে তোমরা কাউকে ক্ষমতা রাখার বিনিময়ে যা পেয়েছো, আমাদের তো তোমরা ক্ষমতায় রাখার অধিকার রাখো না, সে অধিকার দেব না, শুধু ওইটা আশা করো না। লাভ আমাদেরও আছে, ওনাদেরও আছে। আমাদের মনের বারে আমরা ওটা দেখি, দেখে মনে একটা শান্তি পাই। ওনারা টাকাটা নিয়ে একটা শান্তি পায়। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপে, সঙ্গে শান্তা শার্লিন। আমাদের সাথে আজ কড়া আলাপে 3 জন সম্মানিত অতিথি স্টুডিওতে থাকবেন। এই মুহূর্তে 2 জন অতিথি উপস্থিত রয়েছেন স্টুডিওতে, তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমার সাথে রয়েছেন ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। শুরুতে আজ যে আলোচনাটা দিয়ে আজকের কড়া আলাপ শুরু করতে যাচ্ছি, 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট 12,633 কোটি 20 লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে একটা রিপোর্ট এসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি বলছে যে এই জরিপটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সময়ের দুর্নীতির চিত্রের বিশ্লেষণ বলে আখ্যায়িত করেছে এই জরিপটিকে। সারওয়ার তুষার, ওই সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল এবং সেই সরকারের 2 জন উপদেষ্টা ছিলেন আপনাদের 2 জন নেতা। আপনি জানেন কাদের কথা বলছি, যে এই অন্তর্বর্তী সরকার আমলে ঘুষ কারা নিয়েছে, সেই ঘুষের দায় অন্তর্বর্তী সরকার কি এড়াতে পারে এবং সেই 2 জন উপদেষ্টা কি এড়াতে পারে কিনা যারা আপনার দলে রয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের দলে যে 2 জন আছেন তার মধ্যে একজন তো ওই সরকার ছেড়ে দিয়েছেন, সম্ভবত সরকারের তখন 5-6 মাস, তারপর তিনি দলে আসলেন। আরেকজন তফসিলের আগে এসেছেন, মাহফুজ সাহেব, তিনি ছিলেন এই সরকার শেষ পর্যন্ত। এখন ইন্টারিম সরকার একটা বিশেষ সময়ের সরকার, এবং এটা নিয়ে এই সরকারের ব্যাপারে আলাপ করতে গেলে আমার সবসময় মনে হয় যে আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যে ধরেন কিছু একটা হলে সরকারকে দোষারোপ করা হতো না বা সরকারকে টার্গেট করা হতো না, বলা হতো রাষ্ট্রের কাছে জবাব চাওয়া হতো। ইন্টারিম আমলে এটা এসে হয়ে গেল যে ইন্টারিম জবাব চাই সরকার, তখন এসে আর রাষ্ট্র কিছু নেই, তখন হয়ে গেল সরকার। আবার এখন আর কেউ সরকার দেখেন, এখন হলো রাষ্ট্র। তো এই যে কাকে আপনি প্রশ্ন করছেন, মানে আপনি মানে যারা করে আর কি, এটারও কিন্তু একটা পলিটিক্স আছে। এখন দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, দুর্নীতির বিচার হতে হবে, দুর্নীতির আপনার বের করতে হবে, বিশেষত যেগুলো ইনফর্মাল দুর্নীতি সেগুলো বের করা কিন্তু কঠিন। যেমন এই যে ঘুষ লেনদেন, এটা কিন্তু সর্ট আউট করা খুব কঠিন, কারণ এগুলো তো ব্যক্তি টু ব্যক্তি হচ্ছে। তবুও এটা আমরা কিছুটা বের করতে পারতাম যদি দুর্নীতি দমন কমিশন এই যে এটা অ্যাক্টিভ থাকতো। এই সরকার ক্ষমতায় আসার পরে এখন পর্যন্ত 4 মাসে একটা কমিশনবিহীন দুর্নীতি, মানে কমিশনহীন একটা দুদক আমরা দেখতে পাচ্ছি। আপনি নতুন লোক, আপনার লোক বসানোর আগেই আপনি কি করলেন, একজনকে ওখান থেকে প্রায় চাপ দিয়ে পদত্যাগ করাতে বাধ্য হলো। আপনি যাকে বসাবেন তাকে পাওয়া গেলে তারপরও আপনি সরাতে পারতেন, তাহলে একটা ফাংশনাল দুদক আমরা দেখতাম। এবং এগুলো আসলে এই যে টিআইবিকে বের করতে হচ্ছে, এটাই তো দুর্ভাগ্যজনক। এটা তো আসলে দুদকের বের করার কথা, কিন্তু দুদক তো যে ধরনের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা থাকলে নির্মোহভাবে এবং ইন্ডিপেন্ডেন্টলি এই ধরনের দুর্নীতির খবরগুলো আমাদের দিতে পারবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে, সেই ধরনের দুদক তো নাই, এবং দুদকের সংস্কারটাও নানা কারণে আটকে থাকে, আপনি জানেন। এখন ইন্টারিম আমলের এই যে বিভিন্ন দুর্নীতি যেটুকু আছে তার চেয়ে বেশি প্রচার করা হয়। দুর্নীতি যেটা আছে সেটা নিয়ে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে, কিন্তু একটা জিনিস সেটা মনে রাখতে হবে যে ইন্টারিম গভর্নমেন্ট সম্ভবত বাংলাদেশ ইতিহাসে একমাত্র সরকার ছিল যাদের বিরুদ্ধে প্রশাসনেরই বিভিন্ন অংশ নানা ধরনের অসহযোগিতা এবং স্যাবোটেজ করে গেছে।
250 থেকে 300 আমরার আন্দোলন, কথা বলছেন, জি আমরা অফকোর্স হ্যাঁ 250 থেকে 300 আপনার আন্দোলন তাদেরকে সামলাতে হয়েছে। আপনি এনবিআর দেখেছেন, যখন তারা এনবিআর রিফর্ম করতে গেল তখন চাকরি বিধি লঙ্ঘন করে এনবিআর এর কর্মকর্তারা কি ধরনের পরিস্থিতি তৈরি করলেন, জনপ্রশাসনের আমলারা কি ধরনের পরিস্থিতি তৈরি করলেন, এটাকে কিভাবে আবার পেছন থেকে রাজনৈতিক দলগুলো ফুয়েলিং করলো, এগুলো সবই কিন্তু এগুলো বিবেচনা নিয়েও কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিটা বিশ্লেষণ করতে হবে। দেখেন এই রিপোর্টে একটা কথা আছে, এটা বলি আমি শেষ করি, যে সবচেয়ে বেশি সেবা নিতে গিয়ে দুর্নীতি হচ্ছে কোথায়? পাসপোর্ট এবং পাসপোর্ট অফিস এবং বিআরটিএ। হ্যাঁ, এই আমার প্রসঙ্গে ধারণা আসছিলাম। এখানে কোনো একটা কারণে ভূমি অফিসের কথা বলা হয় নাই। মানে বাংলাদেশে যেগুলো একেবারে দুর্নীতির আখড়া কিংবা গোডাউন আমরা বলতে পারি, সেখানে হচ্ছে যে পাসপোর্ট অফিস 1 নম্বর, বিআরটি 2 নম্বর। এবং এটা কিন্তু হঠাৎ করে না, এটা সবসময় এরকম চলে আসছে, আমাদের সবারই কাছাকাছি ধরনের অভিজ্ঞতা। এখন এটাকে আপনার যে ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার করলে এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনি অটোমেশন করেন, এই পাসপোর্ট অফিস আজকাল অটোমেশন করার কোনো বিষয় নাকি? পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট অফিসে ঢোকার আগেই আপনার বাইরে থেকে আপনার সব কাজ করে দেবে, ওখানকার দালাল চক্র যা আছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে এভাবে রেখে আপনি দুর্নীতিগুলো সরাতে পারবেন না। এবং এখন টিআইবি একটা ক্লু দিয়েছে, আমি মনে করি দুর্নীতি দমন কমিশনের এটাকে ধরে তদন্ত করা উচিত এবং আরো দুর্নীতির চিত্রগুলো আনা উচিত। কিন্তু এটা যেন আমাদের রাজনৈতিক, সম্পৃক্ততা দেখেন আপনি, আপনার কথা থেকে অবশ্যই অবশ্যই আপনি যেটা বুঝলাম। এনবিআর এর আওয়ামী লীগ আমলের যে সকল ব্যাপার আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, তার মধ্যে একটা কিন্তু আপনার মনে আছে যে শেষ দিকে মানে যেগুলো আলোড়ন তৈরি করতে আওয়ামী আবার লীগের ছাত্র ব্যাপারে প্রতিনিধিদেরকেও তো আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ দিতে দেখেছি, ওই সময় সেটা কি দেখিনি? তো তারাও কি আসলে সম্পৃক্ত ছিল কিনা এই বিষয়ে আচ্ছা, আপনার এই মন্তব্য কি? ছাত্র প্রতিনিধি সবাইকে কিন্তু আমরা চিনি না কারা, ঠিক আছে? অনেক জায়গায় কাদের বিবেচনায় কাদেরকে কোথায় নেওয়া হয়েছে এগুলো আমরাও জানি না, ঠিক আছে? এখন আপনি যদি তাদের কারোর বিরুদ্ধে পান, স্পেসিফিকভাবে তাকে ইয়ে করেন, এই জন্যই বলছি যে আপনার তদন্ত হওয়া দরকার। কিন্তু ধরেন এনবিআর এর যে ছাগলকাণ্ডের ওই যে মতিউর সাহেব, এবং কিছুদিন আগে আরেকজন বেরোলো, এক এনবিআর কর্মকর্তা নাকি 400 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন এবং তার সারা বাংলাদেশে বা ঢাকায় নাকি 48-50টার মতো ফ্ল্যাট আছে। এই যে এনবিআর এর কর্মকর্তাদের এই মাত্রা দুর্নীতি এবং অন্যান্য আমলাদের, আপনি কিন্তু এটাকে কিন্তু মানে ইন্টারিম সরকার, দুর্বল সরকার হওয়ার পরেও চেষ্টা করেছিল যে এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণে আনার, এই এনবিআর এবং বিশেষত জনপ্রশাসন, সেগুলো কিন্তু পারা যায় নাই। এবং যতদিন পর্যন্ত আমলাদেরকে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে, পৃথিবীর সবার, বাংলাদেশের সবার রাজনীতিবিদ থেকে শুরু করে সবার স্ক্রুটিনি হবে, কিন্তু আমলাদের স্ক্রুটিনি হবে না, এটা কি হতে পারে? এবং তারা কিন্তু সবসময় পাওয়ারফুল থেকে যাচ্ছে, যে সরকারি থাকুক তারা সবসময় পাওয়ারফুল থাকে। এবং তাদের কারণেই সেদিনও ওই বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ ছিলেন জাহিদ সাহেব প্রথম আলোতে একটা কলাম লিখে বললেন যে এই যে আমলাদেরকে ধরাছোঁয়া করা যাচ্ছে না, আচ্ছা, এবং তারা কিন্তু তাদের দুর্নীতিগুলো সবসময় ইনট্যাক্ট থাকছে, তাদের দুর্নীতিগুলোর আরো বেশি হওয়া আবার দরকার, আসবো তদন্ত স্যার হওয়া উচিত। তুষার আপনার কাছে। এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার কাছে আসবো। তবে তার আগে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছে আসতে চাই। এই যে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হওয়ার সময় টিআইবি জানালো, যে রিপোর্টটা থেকে আমরা বেশ কয়েকটি তথ্য পেয়েছি, যে বিভিন্ন সেবা খাতে 12,633 কোটি 20 লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে, যেখানে পাসপোর্ট 76.6%, বিআরটিএ 63.5%, দুর্নীতিতে আগের মতোই শীর্ষ পর্যায়ে রয়েছে। স্যার তুষার যোগ করলেন, ভূমি অফিসের কথা আসেনি। এখন এই অন্তর্বর্তী সরকারের এত দিনের দুর্নীতি বিরোধী সংস্কারের বড় বড় প্রতিশ্রুতির সাথে এই যে বিশাল অঙ্কের ঘুষের বাস্তবতা, সেটিকে আপনারা কিভাবে মেলাবেন? এবং সেই সাথে আরও একটি প্রশ্ন আসছে, যে যেটি আসলে দুদকের করার কথা সেটি টিআইবির কেন করতে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে সম্মানিত দুই সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে জন্য শুভেচ্ছা রইল। প্রথমে এই রিপোর্টটা সম্পর্কে একটু যে বক্তব্যটা আমি দিতে চাই সেটা হলো, এটা কারো কারো ক্ষেত্রে হেডলাইন দিয়ে একটা ভুল মেসেজ যাবে। মনে হবে যে দেশে 1 বছরে 12,663 কোটি 20 লাখ টাকার ঘুষ লেনদেন হয়েছে। প্রকৃত ঘুষের পরিমাণ অনেক অনেক বড়। এটা শুধুমাত্র খুচরা ঘুষ। খুচরা ঘুষ কেন বলছি? 18টা সেবা খাতে দেশের নাগরিকরা সেবা গ্রহণ করতে গিয়ে, সেটা চিকিৎসা সেবা নিতে যাক, পুলিশের আইন সংক্রান্ত সেবা নিতে যাক, ভূমি জরিপে যাক, কৃষকরা লোন নিতে যাক, এই রকম যে সেবাগুলা, পাসপোর্ট করতে যাক, এরকম দেশের নাগরিকরা সেবা গ্রহণের ক্ষেত্রে যে ঘুষ দিতে হয়, সেই লেনদেনটা 1149টি এরিয়াকে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে টিআইবি নিয়ে যে জরিপ চালিয়েছে, সেই রিপোর্ট হচ্ছে এইটা। বড় বড় টেন্ডার, বড় বড় কাজ, যেখানে একটা প্রজেক্টেই শত শত কোটি বা হাজার কোটির দুর্নীতি হয়, সেগুলি কিন্তু এইটার মধ্যে অন্তর্ভুক্ত নয়। ফলে এইটা খুচরা দুর্নীতির একটা খণ্ডচিত্র। এখন ইন্টারিম গভর্নমেন্টের বেলায় যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে তাদেরকে একটা ক্রেডিটও দিতে চাই। এই ক্রেডিটটা সরাসরি সরকারের না, এটা গণ অভ্যুত্থানের ক্রেডিট।
কারণ হচ্ছে 16 বছর ধরে সাজানো গোছানো একটা সংসার, প্রশাসন সহ সব বিভাগে তারা যেইভাবে ঘুষ লেনদেন করছিল, গণঅভ্যুত্থানের পরে তারা একটু থমকে গেছে যে এখন কি এইভাবে টাকাটা চাওয়া বা নেওয়াটা ঠিক হবে? কেউ 200 নেয়, 500 নেয়, 2000 নেয়, এইভাবে তো এই ঘুষটা সেটা নেওয়া কি ঠিক হবে? তাহলে যদি প্রতিবাদ করে, সেই হিসেবে কিছু ঘুষ কেউ কম গ্রহণ করেছে। তাতে আগের 23 সালের যে খানা জরিপ অবলম্বনে, মানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অবলম্বনে তো এটা করে, তাদের যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে, সেখান থেকে 10% ঘুষের পরিমাণ কমেছে এই ইন্টারিমের 1 বছরে। তার মানে হচ্ছে 12,633 কোটি টাকার যে ঘুষ, আগের বারে এটা আরো 1,200 কোটি টাকা বেশি ছিল, এটা কমেছে আগের সরকারের আমলে, শেষ বছর 23 সালে শেষ বছরে। এখন তার মানে হচ্ছে এটা যে এই সরকারের ব্যবস্থাপনার জন্য কমেছে, এটা আমি মনে করি না। হঠাৎ করে সবাই একটু নড়েচড়ে থমকে বসেছিল যে সাধারণ জনগণ বা যারা কাজে নিয়োজিত বেতন হলে এখনো ঘুষ দিব, এখনো ঘুষ চাস, এরকম একটা তেরে আসার মনোভাব তখন ছিল না, এবং চাইলেই যে কেউ আক্রান্ত হতে পারে এই ভয় ছিল। সেই জন্য তারা ঘুষটা একটু কম নিয়েছে। সেটা সরকারের কৃতিত্ব না, গণঅভ্যুত্থানের প্রভাব, সরাসরি জনগণের মনস্তত্ত্ব, যারা চাকরিতে আছে তারা। এখন এই ঘুষটা কেন অব্যাহত থাকলো? কারণ এইখানে সেবা খাতে 18টি সেবা খাতে, সারোয়ার তুষার যেটা বলছে ভূমি আসে নাই, আসছে 18টা, তো শীর্ষ 2টার কথা বলছে। এখন জরিপে যদি শীর্ষে পাসপোর্ট আর বিআরটি আসে, তাইলে ওরা কি শীর্ষে ভূমি দিবে? এখানে পাসপোর্ট, তারপর বিআরটিএ, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তারপর কৃষি, তারপর ভূমি ও বিচার সংশ্লিষ্ট, এই পর্যায়ক্রমে এরকম 18টা। সেক্ষেত্রে এই জায়গাগুলোতে যারা আগে থেকে কাজ করছিল ওই লোকগুলোই আছে, ওই সিস্টেমই ছিল, গ্রহীতারও ওই লোকগুলাই ছিল। ফলে একেবারে তারা রাতারাতি ফেরেস্তা হয়ে যাবে এটা ভাবারও তো কারণ নাই, কারণ দেশে তো সিস্টেম বদলায়নি, বিচার ব্যবস্থা বদলায়নি। দেশে এরা ঘুষ বা দুর্নীতি করলে তারা বিচারের আওতায় আসবে, ওই আতঙ্কটা মনের ভেতরে এরকম তৈরি হয়নি যে দুর্নীতির বিচার হলে বড়জোর রাঘব বোয়ালদের হবে, কয়েকটা সিম্বলিক বা একটা উদাহরণ তৈরির জন্য হবে। একদম রুট লেভেল পর্যন্ত সবার দুর্নীতির বিচার এটা তো সম্ভব না, আসলে সেটা হবে না। ফলে ওই ছোটোখাটোই যে সেবা খাতের দুর্নীতি যারা করে, ওরা কিন্তু নির্ভয়ে বেশিরভাগই করে গেছে। ফলে এইটা একটা ভিন্ন চিত্র। দেশে সামগ্রিকভাবে যে বড় বড় দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্ট মিনস মেগা করাপশন, এটা একটা এস্টাবলিশ সত্য ছিল গত 16 বছরে। এর আগেও ছিল অনেক ক্ষেত্রে, সেগুলির বিচার হয় না। যদি ওইগুলির বিচার এখন তদন্ত সাপেক্ষে করা যায়, আর জনগণ যদি একটু সচেতন হয় এবং সোচ্চার হয় যে কোথাও কাজ করতে গেলে ঘুষ দিতে হবে জানলে, সে যদি বলেন না আমি ঘুষ দিব না, কিন্তু সমস্যাটা হয় কি, জনগণের মধ্যে বড় একটা অংশ তারা সব শর্ত পূরণ না করে তারাও একটু ব্যাকডোর দিয়ে সুবিধা নিতে চায়, একটা লাইসেন্স নিতে চায়। ফলে তারা মনে করে যে আমরা সবগুলো পূর্ণ করে কাগজ জমা দিতে যেই হয়রানি, তারপরেও কিছু দিতে হবে, তার থেকে একবার একটা প্যাকেজ দিলে যাই যে এত টাকা দিলে আপনি আমার এই লাইসেন্স দিবেন বা এই লোনটা দিবেন বা এই জমির জরিপটা এইভাবে করে দিবেন। ফলে এই অপরাধী কিন্তু ঘুষদাতারাও, শুধু ঘুষ গ্রহীতাদের উপর চাপিয়ে এটা করাটাও টিআইবির জরিপে যে 81.5% মানুষ মনে করে যে ঘুষ ছাড়া সেবা পাওয়া অসম্ভব, তারা মনে করছে এটা মনে করছে। কারণ হচ্ছে এটা তো এস্টাবলিশড হয়ে গেছে, এক পক্ষ দিচ্ছে আর এক পক্ষ নিচ্ছে, কেউ অনিচ্ছে, কেউ নিজের স্বার্থের জন্য দিচ্ছে, আবার কেউ বাধ্য হয়ে দিচ্ছে। ওই যে বললাম যে কেউ কেউ তো তার অবৈধভাবে তার জেতার জন্য, অবৈধভাবে একটা বড় লোন পাওয়ার জন্য, অবৈধভাবে অন্যের জমিটা নিজের নামে লিখে নেওয়ার জন্য, কিংবা কোনো একটা প্রতিষ্ঠান করবে 17টা 20টা প্রতিষ্ঠানের কাগজ জমা দিতে হবে, এই অনুমোদন নেওয়াও কঠিন, সেজন্য সে মনে করে একটা প্যাকেজ ডিলে গেলাম, এত টাকা দিব, এটা করে দাও। এইরকম সংখ্যাও কিন্তু কম নয়। আর একটা বিষয় হচ্ছে এইটা অ্যামেজিং যে শহরের থেকে গ্রামে ঘুষ বেশি। গ্রামে 66% মানুষ ঘুষ দিতে বাধ্য হয়েছে, আর শহরে 58%। এইটা কিন্তু তার মানে হচ্ছে আমাদের প্রান্তিক সাধারণ জনগোষ্ঠীও কিন্তু এই ঘুষের আওতার বাইরে নাই, তাদের থেকে আরো বেশি ঠকানো যাচ্ছে, কারণ তারা তুলনামূলকভাবে দুর্বল, তারা তুলনামূলকভাবে শিক্ষা এবং সচেতনতায় পিছিয়ে আছে। এবং আরও যেটা গুরুতর বিষয় সেটা হচ্ছে এই মানুষগুলার মধ্যে দুদক সম্পর্কে জানে মাত্র 29%, 29.5% মানুষ, যে দুদক বলতে একটা জিনিস আছে, এবং সেখানে এদের মধ্যে আবার বেশিরভাগই জানে না যে সে যে ঘুষ দুর্নীতির শিকার হচ্ছে, এইটার প্রতিকারটা কোথায় চাইবে।
আরেকটা ফলে প্রশ্ন ছিল এটা- আপনার কাছে যে দুদক কেন এই কাজটা করছে না, এই কাজটা কি না, টিআইবির এটা- কিনা? এটা দুদকের কাজ না। আচ্ছা, এটা দুদকের কাজ না। দুদকের কাজ হচ্ছে তাদের কাছে দুর্নীতির অভিযোগ গেলে সেটা তদন্ত করে বিচার করবে। আর এইটা হলো একটা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবার জন্য জরিপ। এটা টিআইবি করতে পারে, এটা আমার প্রতিষ্ঠান জিনাইন করতে পারে, জরিপের উপর এইটা ভিত্তি করে সুজন করতে দুদক কি পারে, ব্যবস্থা নিতে পারে? সুজন করতে পারে, অন্যরা করতে পারে। এই দুদকের এইটা নিয়েও ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই, কারণ এইখানে তো ব্যক্তি চিহ্নিত হয়নি কে ঘুষ দিয়েছে বা কে ঘুষ গ্রহণ করেছে। এইটা দেশের একটা জরিপের মাধ্যমে সাধারণ জনগণের মনোভাবের রিফ্লেকশন এনেছে যে দেশে ঘুষের সেবা খাতে সাধারণ জনগোষ্ঠী যে ঘুষ দিতে হয় তার পরিস্থিতি এই। আসবো। এখানে তো ব্যক্তি চিহ্নিত হয় না যে কে ঘুষ দিয়েছে। আবার আপনার কাছে সুতরাং দুদক কি করে ডক্টর ব্যবস্থা নেবে? শাখাওয়াত হোসেন শান্ত আসবে আপনার কাছে। মাসুদ কামাল, এতক্ষণ যে আলোচনাটা শুনছিলেন টিআইবির রিপোর্ট নিয়ে যে আলোচনাটা চলছিল, ডক্টর শাখাওয়াত হোসেন শান্তর কথা থেকে যেটা পেলাম যে খুচরা দুর্নীতি হয়েছে, এটা আসলে খুচরা দুর্নীতির একটা চিত্র। আরও অনেক বড় বড় মেগা প্রজেক্টে আরও অনেক বড় দুর্নীতি, বড় ঘুষের লেনদেন হয়েছে। এটাকে তিনি বলছেন যে ঘুষ লেনদেন সেটি খুব কম পর্যায়ের, কম পরিমাণের একটা লেনদেন বলছেন। এখন এই টিআইবির এই জরিপ থেকে যে 81.5% মানুষ মনে করে যে ঘুষ ছাড়া সেবা পাওয়া অসম্ভব, এটার কি মাঠ পর্যায়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনার কি আসলেই মনে হয় যে সরকার বদলালেও মাঠ পর্যায়ে এটার কোনো পরিবর্তন হয় না? আগের সরকার থাকুক, ইন্টারিম থাকুক বা বর্তমান সরকার, কোনো পরিবর্তন কি আসে কিনা? দেখেন, প্রথমত প্রশ্ন হলো কি, আপনি পরিবর্তনটা আশা করবেন কেন? কেন পরিবর্তন হবে বলেন আপনি? ধরেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের একটা শাসন ছিল। ওই আমলে বড় বড় যারা নাকি লিডার ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তারা সবাই আজান দেয়া দুর্নীতি করতেন, ঠিক আছে, নিচের দিকেও করতো। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, যে কথাটা নাকি ডক্টর সায়ন্ত বললেন যে প্রথম দিকে ওরা কতক্ষণ থতমত খেয়েছিল যে কী হয় কী হয়। আবার আরেকটা জিনিস ছিল যে রাস্তাঘাটে অনেকে এই ইয়াং ছেলেমেয়েরা ধরে তাদেরকে অপদস্থ করতো, এই জন্য কিছুদিন ভয়েও ছিল, আদর আপ্যায়ন করতে। হ্যাঁ। তো কিন্তু আলটিমেটলি কি হলো, অন্তর্বর্তীকালীন সরকারে যারা শীর্ষ পর্যায়ের ব্যক্তি ছিলেন তারা কি দুর্নীতিতে জড়ায় যান নাই? জড়াই গেছেন। এবং ওই দুর্নীতির খবর কিন্তু আমরা জানার আগে এই সমস্ত সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা আগে জানছে, কারণ তাদের হাত দিয়ে তো ফাইল গেছে, তারা একদম বুঝে না। তারা বুঝছে যখন তারা দেখছে যে ওনারাও তো খান, তাহলে ওনারা আর আগের তো কোনো পার্থক্য নাই, তো ওনারা আবার ওই দুর্নীতি করছে। এখন এটা হবে কোথার থেকে? আপনার তো একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, যে আপনি একটা উদাহরণ তৈরি করবেন যে দেখেন এই দুর্নীতি আমরা করি না, অথবা এই দুর্নীতি করার কারণে অমুকের শাস্তি হয়েছে। এই গত 2 বছরে কি কারো শাস্তি হয়েছে দুর্নীতির কারণে? দেখাতে পারবেন না তো। যা কিছু হয়েছে, কিছু কিছু আপনার মিডিয়া ট্রায়াল হয়েছে, যে মিডিয়ার থেকে একজন গেছে, একটা ক্যামেরা নিয়ে গেছে, গুনে গুনে টাকা নিচ্ছে, এর মধ্যে আবার দেখলাম যে কেউ নাকি ক্যালকুলেটর দিয়ে টিপে টিপে পার্সেন্টেজের হিসাব করে। এই যে মিডিয়া ট্রায়ালগুলো, এইটুকু ছাড়া আর কিন্তু কোনো ভয় নাই, আর কিন্তু কোনো ভয় নাই, কেউ কিছু বলে না তো। আপনি এই যে কারণে তাদের মধ্যে এটা নিয়ে কি থাকবে। দেখেন, আমি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরেকটা ঘটনা ঘটছে, এই যে আপনার ওটা তো মধ্যে আসবেই না, আসেই না, ওটা হলো ওই যে আপনার গণহারে মামলা দেওয়া, 200-300 লোকের নামে মানে হয়েছে। এবং গ্রাম অঞ্চলে যেটা হয়েছে, ওরা ওইখানে একজন দালাল থাকতো, সে যাইতো থানায়, যে ওইকে বলতো যে আমাদের এলাকায় ধনবান কে কে আছে, ধনাঢ্য ব্যক্তি কে কে আছে, ওদের নাম দাও। নামটা দিয়াই ওই দালাল আবার তাদেরকে ফোন করতো যে আপনার নাম কিন্তু এই হত্যা মামলায় আছে, এখন এই নামটা তাড়াতাড়ি কাটাতে চান, মানে একবার লেখা হয়ে গেলে তার আর কাটা যাবে না, কাটাতে চান তাহলে কিন্তু এত টাকা দেওয়া লাগবে। 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা তারা দিয়ে দিত অবলীলায়, কারণ তাদের টাকা আছে। 1 নম্বর, 2 নম্বর হলো কে ভাই ওই ঝামেলায় পড়তে চায়। তো এই দুর্নীতির কথা কিন্তু এখানে আসে নাই, এবং এটা যে কি ব্যাপক আকারে হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না, ভয়ঙ্কর। তো এই দুর্নীতিগুলো কি, আপনি একটা দুর্নীতি যদি আপনি একটা শাস্তিতে আওতায় আনতে পারতেন, এটা নিয়ে যদি মানুষ আলোচনা করতো যেটা ওই দুর্নীতিটা শাস্তি হয়েছে, তাহলে কিন্তু অন্য দুর্নীতিবাজরা একটু ঠান্ডা হইতো, অথবা ভয় পাইতো। তারপরে তাদের তো ভয় দেখান নাই, আপনিও ভয় দেখাতে পারেন নাই, তারাও নিজ দায়িত্বে কোনো ভয় পাওয়ার চেষ্টা করে নাই, যে কারণে এটা অব্যাহতভাবে চলছে। পাসপোর্ট অফিসে আমরা কি বলি জানেন, পাসপোর্ট অফিসে যাই, যে দেখি যে লাইনটা একটু ছোট, বিরাট খুশি আমরা, লাইন ছোট, আর কিন্তু কিছু না।
কিন্তু তারপরে ওই যে এখানে দালাল আসে, বলে ভাই চলেন আপনাকে নিয়ে যায়। এখন সে এত কষ্ট করে আপনি নিয়ে গেলো, আপনি তো ধরেই নিছেন যে টাকা দেওয়া ছাড়া এখানে সম্ভব না। এই যে আপনি ধরে নিছেন, এটা আপনাকে ধরতে হচ্ছে। যে কথা আপনি বললেন যে 81% লোক মনে করে যে দুর্নীতি ছাড়া আমার কাজটা হবে না, এই যে মনে করাটা, এটা কি ওই লোকটা দোষ? ওই লোকটা তো ওর বাবা তোকে শিখাই দেয় নাই যে টাকা ছাড়া কিন্তু হবে না। ও এখানে যায় নিয়ে ওখানকার পরিবেশ পরিস্থিতি দেখে সে সিদ্ধান্ত নিছে যে টাকা না দিলে আমার কাজটা হবে না। আচ্ছা, আবার 61.3% পরিবার দুর্নীতির শিকার হয়ে কোনো ধরনের অভিযোগই করেনি, কারণ তারা মনে করে যে আসলে পুরো ব্যবস্থাটাই আসলে দুর্নীতিগ্রস্ত, আমাদের সিস্টেমটাই এরকম। এই কারণে রাষ্ট্রের প্রতি এক ধরনের আস্থার সংকট নাগরিকের এটা প্রতিফলিত হয়। এটি দূর করতে অন্তর্বর্তী সরকার পারেনি। এই সরকার কতটুকু সফল হচ্ছে বলে আপনার মনে হয়? এটা এখনই বোঝা যাবে না, মাত্র 4 মাস তো, এখনই আপনি কিছু বুঝবেন না। 2 দিন আর কদিন যাক তখন বুঝবেন। তবে এখন পর্যন্ত কোনো নমুনা দেখি নাই কিন্তু। শুনেন, এই যে লোকটা মনে করতেছে যে কেন তারা কমপ্লেন কি কারণে করে না বলেন তো? কমপ্লেন করে না এই কারণে, তারা জানে যে কমপ্লেন করলে আমার কাজটা হবে না। আমি ওনাকে টাকা না দিলে আমার ফাইল নড়বে না, এটা আমি জানি। কিন্তু ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করি না এই কারণে, যদি আমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করি তাহলে আমার এই কাজটা আর হবেই না। আচ্ছা, আমলারা ধরাছোঁয়ার বাইরে ওনার পরিবর্তে যাকে দেওয়া হবে সেই কাজটা ধরবেই না, কারণ তারা তো পরস্পরের সহকর্মী। ধরবে কেন? আমার এই কাজটাই হবে, কিন্তু আমার তো কাজটা করা দরকার। পাসপোর্টে দুর্নীতি হয় কেন জানেন? পাসপোর্টে ওখানে একটা আর্জেন্সি কাজ করে। কিন্তু আমি বাইরে যাব, ভাই আমি বাইরে যাওয়ার সময় খরচ করবো 7 লাখ টাকা, তারপরে আমার সামনে অপার ভবিষ্যৎ কল্পনা, হ্যাঁ এই কল্পনা আছে সামনে। কারণ এর মধ্যে আমি 2000 টাকা 3000 টাকা দিয়ে আমার কোনো গায়ে বাঁচবো নাকি? গায়ে বাঁচে না তো, আমি দিয়ে দেই। এবং আমি ধরেই নিছি এটা না করলে আমার খবর আছে, আমরাদের কেন স্ক্রুটিনিং হয় না? এই বিষয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। যে আমরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাই, যে সরকারই আসুক না কেন সবসময় তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চায় না কোনো সরকার, বা তাদের প্রশ্নবিদ্ধ করতে চায় না। এটার মূল কারণ হলো এদের বিচারটা কে করবে? পলিটিশিয়ানরা করবে। আমাদের পলিটিশিয়ানরা ম্যাক্সিমামই আমরাদের উপর নির্ভর করে। সমস্যাটা হলো ওই জায়গায়, এটা নির্ভর করে। আমি অনেক এরকম বড় বড় পলিটিশিয়ান দেখছি, মন্ত্রীকে দেখছি, প্রতিমন্ত্রীকে দেখছি, একটা ফাইল নিয়ে আসলো, জিজ্ঞাসা করে এই সেক্রেটারি সাহেবের ডাক দো। সেক্রেটারি সাহেব আসে, বলছে যে এখানে কি এটাকে সাইন করবো? বলে করেন তো করে, কারণ সে তো বুঝে না, অত সময় লাগবে বুঝতে। একজন লোক মনে করেন, ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখন হচ্ছে, ওনার বয়স হয়ে গেছে, ধরে নিলাম পড়াশোনা করা লোক, ধরে নিচ্ছি স্মার্ট লোক, ধরে নিচ্ছি সৎ লোক, কিন্তু আপনি বলেন তো ওনার জীবনের এত বছরের জীবনে উনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন কয় ঘন্টা? মন্ত্রী হওয়ার আগে উনি তো মন্ত্রী হওয়ার আগের জন্য ভাবতেন না যে আমাকে স্বাস্থ্য খাতটা দেখতে হবে। উনি যেটা ভাবেন না রে ভাই। এখন উনি ওনার সততা দিয়া হয়তো অনেক কিছু করতে চাচ্ছেন, হয়তো বা, কিন্তু ওটা নিয়ে আবার দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। খাতা কলম নিয়ে রোল কল করা আরম্ভ করছেন উনি তো এটা ভালো বুঝে গেছেন হয়তো বা, কিন্তু হচ্ছেটা কি, মানে বিষয়টা হলো কি, এইটা বুঝতে হবে। ওনার তো কোনো প্রিপারেশন তো নাই। আপনি আমারে পছন্দ করেন, আমার ধাক্কায় ধুক্কায় নিয়ে প্লেনের ককপিটে ঢুকাই দিলেন, তুমি এবার প্লেন চালাও, কারণ তোমার উপর আমার আস্থাটা সর্বোচ্চ পর্যায়ের, চালাতে পারবো। আমি তো একদিনও আমি ট্রেনিং দিই নাই। তো ওনাদের কোনো প্রিপারেশন আছে? প্রিপারেশন তো নাই। এখন সেই কারণ উনি করে কি, ওই আমি পাইলট যাই না, কো পাইলটের উপর ডিপেন্ড করি, এই তুমি চালাও আমি আসি। তখন ওনারা চালায় মনের মাধুরী মিশে, এবং ওনারা আবার ওনাকে ইনফরমেশন দেয়, দেখেন স্যার এটা হয়েছে, এটা হতে, এটা ভালো হয়েছে, অমুক হয়েছে। আপনাকে তো অনেকে হ্যাভি প্রশংসা করলো, পিএম পর্যন্ত আপনার প্রশংসা করতেছে। তো উনি তো মনে করেন মোটামুটি আনন্দের সাগরে ভাষাভাষী শুরু করলো। আবার আসবো মাসুদ কামাল আপনার কাছে। সারওয়ার তুষার, কিছুক্ষণ আগে বক্তারা বলছিলেন যে টিআইবির রিপোর্ট বলছে যে গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী, নারী, আদিবাসী, প্রতিবন্ধী আয়ের অনুপাতে শহরের চেয়ে ঘুষের শিকার হয়েছে 66%, বনাম 58.5%। যে প্রান্তিক মানুষের রক্তের উপর আমরা যদি বলি যে জুলাই বিপ্লব হলো, এখন তাদেরকে যখন ঘুষ দিতে হয়, তবে আপনাদের জুলাই চেতনার বাস্তব প্রতিফলন আপনি কোথায় দেখেন? সাধারণ মানুষ আসলে কোথায় দেখে? এটা তো আনফরচুনেট, কিন্তু অন্তর্বর্তী সরকার ছিল কতদিন? সম্ভবত 2 বছর কম।
তাদের হাতে এমন কোনো ম্যাজিক ছিল না যে তারা এগুলো ঠিক করতে পারবে। আর তাছাড়া এই ধরনের একটা কি বলে এলিট ফরমেশনের গভর্নমেন্ট দিয়ে আপনি প্রান্তিক পর্যায়ের দুর্নীতি থামাবেন, এটা তো অসম্ভব ছিল। তখন আপনার কোনো জনপ্রতিনিধি ছিল না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, ইউএনও এবং ডিসিরা অল ইন অল হয়ে গেছিলেন, এবং আপনি তাদের নামে ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হয়েছে। এই প্রশাসকরাও নানা ধরনের দুর্নীতি করেছেন এবং মানে ওই যে কাজ পাইয়ে দেওয়ার জন্য যে সুবিধা এগুলো তারা করেছেন। ফলে এই প্রশ্নটা খুবই যৌক্তিক এবং এই প্রশ্নটা থাকে যে বাংলাদেশের মানুষ সবসময় কষ্ট করে, তারা বিসর্জন দেয়, কিন্তু তারা এটা রেজাল্ট পায় না। এটা তো নতুন কোনো বিষয় না, এটা সবসময় হয়ে আসছে। 71-এর পরেও আপনি ওই যে আবার মানে 1 বছরের মাথায় আবার তোরা মানুষের মতো সিনেমা বানাতে হয়েছে এখানে মুক্তিযুদ্ধের 1 বছর যে স্খলনগুলো নিয়ে, অবক্ষয়গুলো নিয়ে। তো এটা হচ্ছে যে আমাদের এখানে ওই জাহিদ সাহেবের ওই কলামটার কথা আমি আবারও টানি। উনি খুব সুন্দর, খুব অল্প কথায় বলেছেন, এখানে পরিবর্তন বিরোধী জোট বা শক্তি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী, এবং তারা নানাভাবে তাদের মানে গোষ্ঠীগত স্বার্থ, তাদের ক্ষমতা এবং তারা যে ধারণার উপর ভিত্তি করে ক্রিয়াশীল থাকে, এগুলো দ্বারা তারা পরিবর্তনকে আটকে দিতে পারে। আবার যারা পরিবর্তন চায় সমাজে, তারা সবাই আলাদা, বিচ্ছিন্ন, হ্যাঁ। এবং তাদের মধ্যে অসংখ্য, আপনি এখন দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন, আপনি দেখবেন যে কি নিয়ে এখন আপনার মনে হবে যে 2 ঘন্টা আপনি ওখানে থাকলে মনে হবেন যে একটা পাগলাগারদে ঢুকেছেন। মানে আমার এরকম মনে হয় যে একটা পাগলাগারদে ঢুকেছে, এবং এত বিষয় এবং পরস্পরের কাদা ছোড়াছুড়ি, অ্যাটাক পাল্টা অ্যাটাক এগুলো চলছে, অথচ বাস্তব সমস্যা আপনার কোথায় পুশিন হচ্ছে, কোথায় আমাদের সরকার চিনে গেছে, ওখানে কি হচ্ছে, যেগুলো রিয়েল প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। সারাক্ষণ একটা কালচারাল ফাইট ওখানে চলছে। তাহলে এই যে যারা এবং কারা করছে, তারাই যারা সমাজে একটু সংবেদনশীল মানুষ হিসেবে পরিচিত, অ্যাক্টিভিস্ট ব্যাকগ্রাউন্ডের, বা যারা সমাজে পরিবর্তন চায়, যারা ক্রিটিক করে, তো তাদের মধ্যে তারা এটা এখনো পর্যন্ত বের করতে পারে নাই যে কিভাবে আমাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা একটা মিনিমাম ঐক্য বজায় রাখবো এবং একটা চাপ সৃষ্টি করবো যারা পরিবর্তন চায় না। এই পরিবর্তন বিরোধী শক্তি তো অনেক, আপনাদের মধ্যে তো ঐক্য ছিল, না হলে তো আর না ঐক্য একটা অত্যন্ত, ওটা একটা মোমেন্টারি, ওটা একটা মুহূর্তের ঐক্য, এবং এরপরে ঐক্য ভেঙে গেছে। এবং এই ঐক্য ভেঙে দেওয়ার জন্য মানে একটা তো ভেঙে যায় নানা কারণে, হ্যাঁ, ওই একটা পার্টিকুলার সময়ে কারা ক্রিয়াশীল আছে, তাদের ওই ব্যক্তিগত নানা ধরনের ট্রেড, আচার আচরণ, এগুলো ভূমিকা রাখে। কিন্তু এটার পাশাপাশি আপনার একটা সংঘবদ্ধ প্রয়াস ছিল এই ঐক্য ভেঙে দেওয়ার জন্য। মানে নানা ধরনের ওই যে যারা পরিবর্তন বিরোধী যে শক্তিগুলো আমি বলছি, তারা এটা চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। এবং এই 1.5-2 বছরের সরকারের মধ্যে ধরেন একেবারে মানে যেটাকে বলে আদিপাপ থেকে আপনাকে শুরু করতে হবে। ওই সরকারটা যেভাবে ফরমেশন হয়েছিল, ওটার মধ্যেই তো এই আপনার মানে কতগুলো ভালো ফেস, কতগুলো ভালো মানুষ এই সরকারে আছে। এর বাইরে তাদের তো এরকম সমাজে রূপান্তর করার জন্য যে ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন এবং যে ধরনের সংগ্রাম দরকার, সেটাই ছিল না। ফলে তারা তো এটা করতে পারবে না। এত সমালোচনার পরেও আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে সরাতে পারি নাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে পারিনি, মানে তৎকালীন। তাহলে এবং আপনি কি ওইখানে আপনি ভাবছেন যে এই হেয়ার রোডের যে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা থাকতেন, ওখানে ড্রয়িং রুমে বসে 7টা-8টা মানুষ মিলে আপনি ঠিক করে ফেলতে পারবেন ওভার দ্য ফোন। কুড়িগ্রামে যা ঘটেছে আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, আপনি পঞ্চগড়ের ঘটনা ঠিক করতে পারবেন। ভেবে দেখেন, এটা কিন্তু লিটারালি ইম্পসিবল। ফলে এই সময়টাতে আমি মনে করি বাংলাদেশের প্রশাসন মানে সামরিক বেসামরিক যে আমলাতন্ত্র, বড় বড় বিষয়গুলোর দিকে তারা নজরপাত করেছে, আলোকপাত করেছে, কিন্তু আমি যদি বলি ঢাকার বাইরের বিষয়গুলো, প্রান্তিক পর্যায়ের দিকে তারা নজর দেয়নি, দিতেই পারে না। তাদের কাছে বাংলাদেশে আমি মনে করি যে 90% পিকচার ছিল না, থাকার কোনো কারণ ছিল না। এবং এটার সুযোগে এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র ওই সময়ে তারা এমনিতেই অত্যন্ত পাওয়ারফুল, আরও পাওয়ারফুল হওয়ার সুযোগ পেয়েছে। আচ্ছা, পরিবর্তন বিরোধী জোট অত্যন্ত শক্তিশালী ছিল, আপনি মাত্রই বললেন। পরিবর্তন বিরোধী জোট যদি খুব শক্তিশালী হয়ে থাকে, তাহলে আপনাদের যে জোটটা, বৈষম্য বিরোধী যে দলটা ছিল, ওই সময় অনেক পাওয়ারফুল ছিল। পরিবর্তন বিরোধী জোটের থেকেও আমরা অনেক ক্ষেত্রে মনে করি ওই সময় খুব শক্তিশালী ছিল এই দল, নাহলে এত বড় অভ্যুত্থান হয় না। ময়মনসিংহ 10 আসনে বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান বলেছেন যে অনেকে জুলাই চেতনা বিক্রি করেন, এমন মন্তব্য করেছেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন, এখন তারা প্রাডো গাড়িতে চলেন। এখন জুলাই চেতনা বিক্রি কারা করেছে? এটা একটা খুব সুন্দর পলিটিক্যাল বক্তব্য যে আগে রিকশায় চড়তেন, এখন পাজেরোতে চলেন। এগুলো স্পেসিফিক বলা উচিত। এবং জুলাই চেতনা তো মানে জুলাই চেতনার আপনি আমরা যেটা করতে চেয়েছি সেটা তো কিছু হয়ই নেই। বিক্রি কীভাবে করবে কে? বিক্রি করার তো প্রশ্নই আসে না। বরং এখন মানে জুলাই জাদুঘর আপনি বানাচ্ছেন, খোদ জুলাই জাদুঘরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। এবং কয়েকজন যারা প্রমিনেন্ট ব্যক্তি ছিলেন নানাভাবে, তারা এই জিনিসটা আমরা হয়তো এখনও সব কিছু বলতে পারবো না, বলার মতো সময় আসে নাই। যাদেরকে দুধে ধোয়া তুলসী পাতা মনে হয়, যারা ধরেন নিজেদেরকে বিশ্বের কাছে বাংলাদেশের ভেতরে এই গণ অভ্যুত্থানের সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে হাজির করেছেন,
তাদের কারো কারোর অনেক ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে, অনেক দার্শনিকতা, অনেক আপনার কি বলে ব্যক্তিগত নিয়ন্ত্রণের ইচ্ছার কারণে অনেকগুলো জিনিস নষ্ট হয়েছে। সেটা বলার সময় এখন আসে নাই। এখন যারা হচ্ছে সবকিছু একদিকে ঠেলে দিতে চায়, যে কামান দাগাও একদিকে, এবং এটা করে আপনার অন্য সমাজের যারা ওই এনসিপির বিরুদ্ধে একটু কথা বলতে চায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটু বিতর্কিত করতে চায়, তাদেরকে খুশি করে। যারা খুশিটা করতে চাচ্ছে এই মুহূর্তে, তারা যে 2 দিন পরে এটার বাইরে থাকবে সেরকম কিন্তু না। তাদেরকেও আপনার প্রশ্ন মানে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যে যাদের হাতে মানে পুরো ছাত্র সমাজ, জনগণ যাদের দিকে তাকে বিশ্বাস করেছে এবং যারা নিজেদেরকে এই গণ অভ্যুত্থানের এক ধরনের কারিগর হিসেবে দাবি করেছে, তারা কি করেছে ওই সময়। যদি আপনি বলেন যে আপনাকে কাজ করতে দেওয়া হয় নাই, এখন কিন্তু এটা শোনা যায়, খুব পপুলার। দেখবেন আপনি যখন প্রশ্ন করবেন তখন কেউ বলবে যে আমাকে ভাই কাজ করতে দেওয়া হয় না। তো আপনাকে কাজ করতে না দেওয়া হলে আপনি যাদের ম্যান্ডেট নিয়ে গেলেন, ছাত্র এবং জনগণ, তাদেরকে আপনি বললেন না কেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না? আপনি তো শেষ দিন পর্যন্ত থাকলেন, মানে থাকলো তো অনেকে। তো এই অনেকগুলো জিনিস আছে, সেগুলো আপনি যখন এই ইতিহাসটা নিয়ে নির্মোহভাবে আমরা কথা বলতে পারবো, বলার সময় হবে। এখনও তো আমরা সবাই অ্যাক্ট করছি ইতিহাসের মধ্যে, ফলে আমরা সব কথা এখনো বলতে পারছি না। যখন বলার সময় হবে তখন আরও অনেক কিছু আমরা আশা করি জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, একই প্রসঙ্গে আসছে আপনার কাছে। এই অভিযোগের যে অভিযোগটি নিয়ে কথা বলছিলাম, ময়মনসিংহ 10 আসনে বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান বলেছেন যে অনেকে জুলাই চেতনা বিক্রি করে, আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চলেন। এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছেন যে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশ সহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বা কোনো অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেব। বিএনপি এখন ক্ষমতায়, তো এসব অভিযোগ না করে তদন্ত ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আসলে সংসদে উত্তাপ ছড়াতে কি কিছু ইস্যু ওঠানো হয়, নাকি সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনাগুলো বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন আপনি? কিছু জিনিস আছে তদন্ত করে পাওয়া যায় না, তদন্ত করে প্রমাণ করা সম্ভব নয়। কিছু জিনিস তারপরও ঘটে, কিছু জিনিস পারসেপশন, কিছু জিনিস সাদা চোখে দেখা যায় কিন্তু প্রমাণ করা যায় না। আমার এখনকার এই একটু রং জ্বলে যাওয়া পুরনো শার্টটা 2 দিন পরি, কয়দিন পর দেখলেন প্রতিদিন শার্ট পরিবর্তন হচ্ছে আমার, ভালো ভালো ব্র্যান্ডের দামি শার্ট। প্রমাণ করা যাবে না যে আমি এই টাকার উৎস কিভাবে আসছে বা কি, কিন্তু আমার চাল চলন, আমার চাকচিক্য দেখলে বুঝতে পারবেন যে আমার একটু চর্বি জমছে স্কিনের নিচে, একটু চাকচিক্য চেহারায় আসছে। সুতরাং এইটা একটা, কিন্তু এটা হওয়া দোষের না। এটা পরিবর্তন তো তার পরিশ্রম দিয়ে হতে পারে, ব্যবসা দিয়ে হতে পারে, কাজ দিয়ে হতে পারে, পেশার সঙ্গে হবে। মূল বিষয় যেটা, সেটা হলো বাংলাদেশে যে আলোচনায় আমরা ছিলাম, দুর্নীতি বলেন, সুশাসন বলেন, দেশের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেইটায় আমরা কতটা সফল হয়েছি বা হতে যাচ্ছি, বা কতটা আস্থাশীল থাকছে মানুষ, এই আস্থাটা ইতিমধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কেন? কারণ বিএনপি বাংলাদেশ মানে মোটা দাগে ফ্যাসিবাদ 16 বছর, এবং যারা তাদের পক্ষের ছিল তারা কেউ বিতাড়িত, পলাতক, আর কেউ দেশে আছে, চুপ করে আছে। কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদেরকে যদি ধরি, রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে যতটা ইতিবাচক পরিবর্তন, যে পরিবর্তিত, যে বেটার বিএনপি আমরা আশা করছিলাম, সেইখানে যদি নির্মোহ বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা ওই ইতিবাচক পরিবর্তনটা ক্ষেত্র বিশেষে দেখলেও, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা তার অ্যাটিটিউডে, তার বক্তব্যে দেখলেও সামগ্রিকভাবে দেখছি। ধরেন এই যে প্রতিহিংসা নিয়ে, খুব সিম্পল, আমার ওনার এই বক্তব্যটা এত ভালো লেগেছে যে ওনার সবাই যদি গ্রহণ করতো। তিনি বললেন যে আমার মা, তিনি রাতের বেলা হঠাৎ অসুস্থ, তাকে একটা হসপিটালে নিতে হবে, একটা হসপিটালের অ্যাম্বুলেন্স যেটা যে কাউকে দেওয়া উচিত, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান অ্যাম্বুলেন্স দেয়নি। এখন আই এম দ্য প্রাইম মিনিস্টার, চাইলে আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে আমার? দ্বিতীয় বলছেন যে এখন এমআরআই করলে, পরীক্ষা করলে আমার মেরুদণ্ডের ভাঙা হাড়টা বাঁকা পাওয়া যাবে, কারণ ওই টর্চারের পরে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এখন বাঁকা অবস্থায় জোড়া লেগে গেছে, ওইভাবে আছে। এখন আমি যদি প্রতিশোধ নেই, তাহলে কি আমার এই বাঁকা হাতটা সোজা হয়ে যাবে? এটা যে কত বড় লেসন, এই লেসনটা তার দলের ফলোয়ার যারা নেতাকর্মী, তারা কত শতাংশ গ্রহণ করছেন? দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে, দেশের পক্ষে, দেশের জন্য কাজ করার পক্ষে তিনি যা বলছেন, তার দলেরই কত শতাংশ গ্রহণ করছেন? জামায়াত ইসলাম ধরেন, জামায়াত ইসলামকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী জামাতের যা যা বিষয়গুলো অগ্রহণযোগ্য ছিল,
যাদের তাদের ফলোয়ারদের বাইরের মানুষদের কাছে, সেইখানে তারা কতটুকু পরিবর্তন হয়েছে যে তারা একটা ভালো দল হয়ে গেছে। এনসিপির কাছে, তাদের কাছে নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে উত্থিত একটা ইয়াং ফোর্স হিসেবে যে পরিবর্তন, যে অ্যাটিটিউড, যেই রাজনীতি আশা করেছিলাম, সেখানে সেটাই বা তার প্রত্যাশা কতটুকু তারা ধরে রাখতে পেরেছে। তাদের কাছ থেকে কেউ প্রত্যাশা করেছিল তারা জামাত বা বিএনপির কারো পকেটে ঢুকুক? কারো কাছে এই প্রত্যাশা ছিল যে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে তাদের এই আজকে যে নাম ধরেই বললেন হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা ছিল এদের স্থানীয় সরকার উপদেষ্টা ছিল আসিফ, তারা জেলা পরিষদের থেকে তাদের এলাকায় ধরেন বৈধভাবেই নিয়েছে, কিন্তু তার উপজেলায় কেন 10 কোটি টাকা যাবে? তাহলে পাশের অন্য উপজেলাগুলোয় কেন পেল না? কিংবা আরো খারাপ উপজেলায় আসিফ কত কোটি টাকা দিয়েছেন? ফলে ওইটা তো এক ধরনের বৈষম্য, এটা দুর্নীতি না কিন্তু বৈষম্য। এইরকম অনেক ক্ষেত্রেই তারা যা বলেছে তারা কি তা করে দেখাতে পেরেছে। ফলে আমি প্রধান রাজনৈতিক ফোর্স হিসেবে তিনটা শক্তি বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি নিয়ে যদি রাজনৈতিক অবস্থান নিয়ে নির্বহ বিশ্লেষণ করেন, তাহলে যে পরিবর্তনের অঙ্গীকার এরা করেছিল সেই পরিবর্তন তো কারোর মধ্যেই খুব রিমার্কেবল পাচ্ছি না আমরা। তাহলে রাজনীতি পরিবর্তন না হইলে আমলারা পরিবর্তন কিভাবে হবে, প্রশাসন পরিবর্তন কিভাবে হবে, অন্যান্যগুলো কিভাবে হবে? এই যে সেবা খাতের দুর্নীতির কথা বললেন, সেটাই বা চেঞ্জ কিভাবে হবে? যে অভিযোগগুলো করা হচ্ছে এনসিপির সংসদ সদস্য বা তাদের বিরুদ্ধে যে কথাটা বলা হচ্ছে, তাদের মধ্যে পরিবর্তন এসেছে বা অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে, এই ধরনের পরিবর্তন বিএনপি নেতাদের মধ্যে আসে? হ্যাঁ, আসছে তো। আমি তো সেটাই বললাম, আমি তো প্রথমে বিএনপি সমালোচনাটাই করলাম, তারপরে জামাত করলাম দলের স্কেল হিসেবে, তারপরে এনসিপি করলাম। আমি বলছি তিনটা দলই তাদের প্রতি যে জেনারেল এক্সপেকটেশন ছিল, যে পরিবর্তনের যে অঙ্গীকার তারা করেছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নে কেউই পাশ করে না। কিছু কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে, এটাও সত্য, এটা ধরে ধরে সব দলেই দেখানো যাবে, কিন্তু সেটা 5 নম্বরও পায় না আমার দৃষ্টিতে অন্তত। তারা এই তিনটা গ্রুপের কেউই 5 নম্বরও পায় না। কিন্তু আমাদের 16 বছরের নিপীড়নের মুখে থেকে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষার ধারে কাছে যেতে পারছে না। তো রাজনৈতিক শক্তি যদি সে পরিবর্তনের আকাঙ্ক্ষার 5 নম্বর না পায়, তাহলে দেশের সামগ্রিক ব্যবস্থা, যেটা শুধু সরকারকে দোষারোপ করলে হবে না, শুধু বিরোধী দলের দোষারোপ করলে হবে না, সিস্টেম, কালচার, সেখানে যে পরিবর্তন দরকার, তাহলে ধীরে ধীরে দুর্নীতি তো একদিনে কমানোর বিষয় না, ধীরে ধীরে কমে। রোধ করা তো অসম্ভব। বাংলাদেশের মতো এরকম তৃতীয় বিশ্বে, উন্নত বিশ্ব যারা আমাদেরকে করে তালিকা করে শীর্ষ বা কত নাম্বারে আছে দুর্নীতির তালিকা করে আমাদের তকমা দেয়, ওরা তো আমাদের ঘুষ দেয় কাজ পাওয়ার জন্য। আমাদের দেশে বড় বড় ইন্টারন্যাশনাল টেন্ডারে তারা কি মনে হয় না আপনার ঘুষ লেনদেন করে? তাদের দেশে ঘুষ দিলে তারা মেরে ফেলে, বিচারের আওতায় আনে, কিন্তু সে অন্য দেশে ঘুষ দিয়ে কাজ পেতে চায়। এটা তো সারা বিশ্বব্যাপী হচ্ছে। সুতরাং ঘুষ লেনদেন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বন্ধ করা অসম্ভব। এইটাকে বড় বড় ক্ষেত্রে হচ্ছে কতটা কমিয়ে আনা যায়, বিশেষ করে সেবা গ্রহীতার, যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এটা হলো দেশের সাধারণ মানুষ। সেবা মানে রাষ্ট্রের কাছে আমার এটা প্রাপ্য, সেই প্রাপ্যটা আমি চাইতে যাচ্ছি বা একটা নিয়মের মধ্য দিয়ে একটা কাজ করব, সেই সেবাটা নিতে গিয়ে আমাকে ঘুষ দিতে হচ্ছে, ওইখানটায় বন্ধ হওয়া দরকার। শাখাওয়াত হোসেন শান্ত, ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, জুলাই কি বিক্রির যোগ্য কিনা? জুলাই চেতনা বিক্রি করে প্রাডো গাড়ি চড়ার অভিযোগ, এটির সাথে আপনি টিআইবির এই রিপোর্টের কোনো যোগসূত্রতা দেখেন কিনা? শুনেন, আমি একটা কথা বলি, যে সমস্ত পলিটিক্যাল লিডার অথবা বড় ব্যক্তিত্ব চেতনার কথা বলেন, তারাই আসলে চেতনাটাকে বিক্রি করেন। চেতনার কথা তো বলার কিছু নাই। মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা, এটার মানে আপনার বিক্রি করার দায়িত্ব আপনার কে দিছে ভাই? আপনি যখন ওটা বলেন তখনই আপনার একটা ধান্দা আছে। হয় আপনি অর্থনৈতিক ধান্দার কথা বলেন, অথবা আপনি প্রভাব প্রতিপত্তির ধান্দার কথা বলেন, কিছু একটা করেন। এটা তো বলার ব্যাপার না। আপনি কি চেতনা ফ্রি করবেন? চেতনা ফ্রি হলো আপনি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেক এরকম ফ্রি করে বিক্রি করা হয়েছে। ওই চেতনা বেচতে বেচতে নাতনি পর্যন্ত চলে গেছে, এবং ওই চেতনা আবার বিক্রি হচ্ছে। কোটা হবে না, এই কোটা আবার হচ্ছে। কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, এই কোটা হচ্ছে না, এখন ওই কোটাই হচ্ছে। শুনেন ভাই, পরিবর্তনটা দৃশ্যমান। একজন এমপির বেতন কত বলেন তো? 55,000 টাকা মাত্র।
বাংলাদেশে যত এমপি আছে এদের বেতন 55,000 টাকা, আর তেল মেল হাবিজাবি এগুলি মিলে এর জন্য ভাতা পায় 70,000 টাকা। সব মিলে আরো যাগুলি পায়, মানে এলাকায় যায়, এলাকায় একটু খরচ আছে, এগুলি টেগুলি ওখানে 15,000 টাকা, এরকম 10,000 টাকা, টেলিফোনে 7,800 টাকা, এরকম মিলে মিশে সব মিলে তাদের টোটাল দ্বারা আমি হিসাব করে দেখছি 1,72,500 টাকা। এগুলো একজন এমপির বেতন। এই টাকা আমি যে ইনকাম করি তার অর্ধেকেরও কম। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছর। ঢাকা শহরে আমি এত বছর চাকরি করছি, কোনোদিন বেকার ছিলাম না, সারা জীবন ভালো ভালো চাকরি করছি। আমি যখন চাকরি করতাম আমার কন্টেম্পোরারিদের চেয়ে আমার বেতন বেশি ছিল, আমি ভালো চাকরি করতাম সারা জীবন। আমার ঢাকা শহরে একটা গাড়ি নেই, এখনো নাই। আমি পান খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, কেউ বলতে পারবে না আমি খাই এগুলো। আমার কোনো অপচয় নেই, জুয়া খেলি না। আমার হয় না কেন? আমার কোনো সংসারে কাউকে কিছু দিতে হয় না। আমার 4 জনের সংসার, আমার হয় না কেন? হয় না এই কারণে এই টাকা পাইলে আমি যেরকম চলি এইটাই হলো গিয়ে আপনার মানে আপনার লেভেল, এর চেয়ে বেশি আপনি উঠতে পারবেন না, এর চেয়ে বেশি আপনি উঠতে পারবেন না। ঢাকা শহরের এটাই নিয়ম। তো যে লোকটা আপনি দেখবেন গাড়ি চালাচ্ছে, যে গাড়ির দাম 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দামে গাড়ি চালাচ্ছে কত দূর যাওয়ার আমি তো দেখি। আমার সঙ্গে তো অনেক এনসিপি লিডাররা টকশো করতে আসে, অনেক এমপিরা বিএনপিরা টকশো করতে আসে, টকশো করে একসঙ্গে নামি আপনাদের এখান থেকে নামছি না, না আমার পর আমি যাই ওদের গাড়িতে, আপনাদের গাড়িতে, উনি যান ওনার গাড়িতে। ওই গাড়ি কি কোথেকে আসে ভাই? শুনে আমি বলি আপনাকে, টাকা অর্থ যেটাকে বলি এটা আসমানি উপায়ে আসে না। যদি আসমানি উপায়ে আসতো তাহলে আমাদের নবী খেজুর খেয়ে রাখতো না, ও রোজা রাখতো না। আল্লাহ তার বন্ধুর জন্য কিছু টাকা পয়সা রিয়েল ওগুলি পাঠাই দিত। এটা হয় ডাকাতি করতে হয়, নয় চুরি করতে হয়, নয় ধান্দা করতে হয়, আর নয় আমাদের মতো উপার্জন করতে হয়। আর উপার্জন তো বললাম কি উপার্জন, ওই উপার্জন দিয়ে গাড়ি করতে মিনিমাম 3 বার এমপি হইতে হবে। কোথেকে আসে রে ভাই? এই যে আব্দুল হান্নান মাসুদ, আমি নাম ধরে বললাম, আমি তাই খুব পছন্দ করি পার্সোনালি। সে যে গাড়িতে চড়ে না, সে কি সংসদ ভবনে, সে কি রিক্সায় যায়? মাঝখানে একবার ওই আপনার যেদিন প্রথম সংসদ অধিবেশন হলো আমার একটা কার্ড পাঠাইছিল প্রথম দিন। তো আমি যাবো কেমন চিন্তা করতেছি, আমার তো কিছু নাই। তো আমি আরে ফোন দিই, ভাই আপনার গাড়িতে আমার একটু নিয়ে যাবেন। ওই যে আমি তো কার্ড পাই নাই। শেষ পর্যন্ত একজনকে ধরে বলে সে আমি তো বাইরে পড়ছি, আমি রাখা নেই আইতেছি। আমি যাবো কেন ওই পথে, কারণ ওই দূরে নামতে হবো, ওইখান থেকে হাইটা গেলে তো ঢুকতে না দেয়। দিস ইজ রিয়েলিটি। তারা সবাই কে কি ভেবে গেছে বলেন? বলবে আমার বন্ধু আমাকে একটা গাড়ি দিয়েছে যাওয়ার জন্য, প্রতিদিন তো যায়, বন্ধু গাড়ি দেয়। বন্ধু কি কারণে দেয়? এই বন্ধু আগে দিত, যখন সে ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তখন এই গাড়ি দিত তাকে, এখন দেয় কেন? ওই যে ওবায়দুল কাদেরও দেখছি, ওবায়দুল কাদের আমি নিজে দেখছি, বাংলা বাড়িতে চাকরি করতো, শেখ মনির 2 টাকা 3 টাকা বেতন, মানে যখন টাকা চাইতো তখন কিছু টাকা দিত, তাহলে কোনো বেতন নাই। পেছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে আমিও যাইতাম, আমি তখন পাশে এক জায়গায় চাকরি করতাম। ওই রেস্টুরেন্টের মালিক ওনাকে দেখলেই বলতো যে আসতেছে বাকি খাবো, এবং শেষ পর্যন্ত টাকা কোনোদিন দিত না। এই ওবায়দুল কাদেরের পরে 30 লাখ টাকা দামের ঘড়ি পরে, কি কারণে পরে? ওই বন্ধুরা দেয়, এখন দেয়, বন্ধুরা এখন দেয়। ধন্যবাদ মাসুদ কামাল। সারোয়ার তুষার, এবার যদি প্রশ্নটার উত্তর দেন যে এমপিদের বেতন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা তো পেয়ে গেছি, আমরা জানতাম, তারপর আরেকবার শুনলাম। প্রাডো গাড়ি কোত্থেকে আসে? প্রাডো গাড়ি যে চালায় সেটা তারটা সে বলতে পারবে, এটা খুব সিম্পল। যার প্রাডো গাড়ি সে বলতে পারবে এটা কোথা থেকে আসে। হ্যাঁ, আমি এখনো উবার চালাই কিংবা আপনাদের গাড়ি আমাকে নিয়ে আসে এবং যাবো এইভাবে। এনিওয়ে, মানে যেটা পলিটিক্যাল আলাপে যদি আমরা থাকি সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ধরতে পারবো না। এবং আমরা অনেকবার দাবি জানিয়েছি, মানে এই গণঅভ্যুত্থানের আগে থেকে, যে দুদক যদি শুধু 300 এমপির পেছনে লেগে থাকে, তাদের দুর্নীতি কিংবা তাদের আয় ব্যয়ের হিসাব এটা জনগণকে 6 মাস পর পর জানায়, ঠিক আছে? আপনি ধরেন ট্রুডো সাহেব যখন প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতে আসলেন, এখানে এসে স্বাভাবিকভাবে ভারতীয় কিছু কালচারের সাথে তাকে পার্টিসিপেট করতে হয়েছে। ওই দেশের দুদক, আমার মনে আছে পরিষ্কার, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে এই যে রাষ্ট্রীয় টাকায় গিয়ে প্রধানমন্ত্রী গিয়ে এখানে মজমাস্তি করছে টাইপের। হ্যাঁ, পরে ট্রুডো সাহেবকে আবার কানাডায় গিয়ে উত্তর দিতে হয়েছে। এইটা হলো ইনস্টিটিউশনাল ফ্রিডম ওই দেশে।
ওটা তো সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখন আমাদের দেশের দুদক যতদিন পর্যন্ত, আমরা একটা খুব সিম্পল কথা বলতাম, যে যারা আইন প্রণয়ন করে তাদের যদি আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন, তাহলে তারা এমন আইন বানাবে যে আর কেউ কোনোদিন দুর্নীতি করতে পারবে না। মানে আপনার কাছে আইন প্রণয়নের ক্ষমতা আছে, দুর্নীতি করার সুযোগ নাই, তাহলে আপনি অন্য কাউকে দুর্নীতি করতে দিবেন? ব্যাপারটা খুব সিম্পল। তাহলে তারা এমন আইন বানাবে যেন দুর্নীতি সমস্ত রাস্তা, সমস্ত অলিগলি বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা তো অনেক লুপহোল রাখা হচ্ছে। ফলে আমরা এখনো মনে এবারে করি, সরকারি কি লুপহোল দেখেন আপনি যে এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে দুদকের? এই যে ধরেন দুদকের তো আপনি এখন পর্যন্ত আমি এটা আমার কাছে এখনো মিলাইতে পারি না যে আপনি যে ভদ্রলোক ছিলেন ওখানে তাকে পদত্যাগ করানো হলো, এটা সবাই জানে, এবং এখনো পর্যন্ত কমিশনবিহীন একটা দুদক। আমার কথা হচ্ছে যে আপনি আপনার লোক বসাবেন, কিংবা বিএনপির নতুন সরকার এসে তার বিবেচনা মতো একজন লোক ওখানে বসাবে, এটা তো ভালো, ঠিক আছে, কিন্তু ওই লোক পাওয়ার আগ পর্যন্ত আপনি 4 মাস ধরে এটাকে মানে দুদককে, তাহলে এখন যে মামলাগুলো, মামলা জট কিংবা এখন দুদকে যা যা করার কথা সেগুলো কি দুদক করতে পারছে? তাহলে এইটার তো আমার কাছে এটা কোনো মানে মেক সেন্স করে না যে কেন এই নিয়োগগুলো এইভাবে হইতে হবে কেন, কিংবা আপনি আপনার লোক বসানোর আগে তাকে সরানোর জন্য এত মরিয়াপনা। প্রথম 8-10 দিন 1 মাসের মধ্যে যেভাবে মরিয়া হয়ে চাপ দিয়ে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তর্বর্তী সরকারের আমল নিয়োগগুলোকে সরিয়ে দিল, সেটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি, যেমন মনসুর সাহেবের কথা আমরা অনেকবার আলোচনা করেছি, এত তাড়াহুড়ার তো কোনো দরকার ছিল না। আপনি কিংবা মেট্রোর এমডি আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে আন্ডাররেটেড, সবচেয়ে ভালো একটা নিয়োগ ছিল এটা। 76টা আন্তর্জাতিক দরপত্র না কীভাবে যেন করে সেখান থেকে ফিল্টারিং করে তারপর একজন লোককে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি 30 বছর যাবৎ পৃথিবীর অন্তত 20টা দেশে এই গণপরিবহন এটার ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন। আপনি এসেই প্রথমেই তাকে সরিয়ে দিলেন কেন? কারণ তিনি কস্ট মিনিমাইজেশন করেছে। আপনার মনে থাকবে যে 2টা স্টেশনের ব্যাপারে শেখ হাসিনা বলেছিলেন যে এগুলো 400-500 কোটি টাকা লাগবে, 3-4 বছর লাগবে ওপেন করতে। উনি এসে খুব দ্রুততম সময়ের মধ্যে ওপেন করেছেন, সম্ভবত 2 কোটি টাকা খরচ হয়েছে। তারপরে ওই যে ঠিকাদারি, অনেক ধরনের কেনাকাটা আছে, এগুলোতে তিনি একটা কৃচ্ছতা সাধন করছিলেন। তাহলে এই লোককে সরানোর কি পয়েন্ট মেক করলেন আপনি, এবং কাকে বসাইলেন ওখানে? একজন অতিরিক্ত সচিবকে ওখানে বসিয়ে রেখেছেন। তাহলে এইভাবে কি আমরা যেটা চাচ্ছি এবং যেটার কারণ না থাকার কারণে ক্ষোভ প্রকাশ করছি, সেটা আপনি ঠিক করতে পারবেন? দুর্নীতি কমাতে পারবেন? অপচয় কমাতে পারবেন না। তাহলে আগে এই যে প্রতিষ্ঠানগুলোতে আমার কোনো সমস্যা নাই, বিএনপিপন্থী লোক বসুক, বিএনপি সরকারে আসছে, কিন্তু ওই লোকটা ওখানকার জন্য যোগ্য হতে হবে। কমিউনিটি ব্যাংকের কথা আপনার মনে আছে, যেটা পুলিশের ব্যাংক, এটা বলে শেষ করি যে পুলিশের ব্যাংকে পুলিশ বলতো যে তারা আস্থা পায় না, এই জন্য ওখানে টাকা রাখে না, এবং ইন্টারিম সরকার আসার পরে তারা ওখানে মোটামুটি ডিপোজিট রাখা শুরু করেছে, এবং ওখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মানে খুব ভালো ক্রেডিট আছে তার, মানে প্রশংসিত ব্যক্তি, তাকে ওখানে নিয়োগ দেওয়ার পরে আবার একজন মন্ত্রীর ফোনে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে করলে তো আপনি যে ওভার দ্য ফোন যে কালচার, এটা থাকলে তো আর আপনি আমরা যেগুলো আলোচনা করছি কিছু সফল হবে না। ছোট করে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসে, ছোট করে যদি উত্তরটা দেন, যে বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালু করেছে ভারত, এবং সেই সাথে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন। এই দুটো ঘটনার কোনো যোগসূত্র দেখেন আপনি? না, অবশ্যই আছে। ভারতের তো মানে ভারত তো চায় নাই যে আগে আমরা চীন সফর আমাদের প্রধানমন্ত্রী যাক, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা ভেবেছিল যে ভারতের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হবে, কারণ ভারত বারবার বলছিল যে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু দেখা গেল যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা আগের নীতিগুলো অটল রেখেছে। ভিসার ব্যাপারে নানা রেস্ট্রিকশন, ট্রান্সশিপমেন্টে অনেক ধরনের সমস্যা, তাদের এখানে সচিব আসলেন, এসে দাওয়াত দিয়ে গেলেন, এবং একদিকে পুশিন হচ্ছে, তো আবার তথ্য উপদেষ্টার সাথে যেগুলো ঘটেছে, এই সব মিলিয়ে সম্পর্কটা আগের মতোই আছে, যেটা নিয়ে তাদেরই পত্রপত্রিকায়, তাদেরই মিডিয়ায় অনেক আলোচনা আছে, মানে ইন্ডিয়ায়, ঠিক আছে। তো সেইটার কারণে যখন আমাদের কোনো বাস্তবতা ছিল না প্রথম সফরটা একমাত্র, এবং এটা কিন্তু ভুলভাবে বলা হলো যে বাংলাদেশের সব সরকার সাধারণত ইন্ডিয়া সফর দিয়ে শুরু করে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ এটা করেন নাই। বেগম খালেদা এটা করেন নাই, জিয়াউর রহমান সাহেব এটা করেন নাই, এরশাদ সাহেব এটা করেন নাই, একমাত্র আওয়ামী লীগ করেছে। এখন যখন আমরা প্রথম কোনো সরকার প্রথম ওখানে গিয়ে সেজদা দিল না, তখন এটা ভারতের জন্য স্বাভাবিকভাবে আতে ঘা লেগেছে। এখন এখান থেকে তারা যদি তাদের কোর্স কারেকশন করে, এবং কোর্স কারেকশন করে আমাদের সাথে সম্পর্ক, আমাদের সাথে যেখানে যেখানে তারা এক ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, এগুলো যদি ঠিক করে, আমরা তো মর্যাদাপূর্ণ সম্পর্কের জন্য সবসময় রেডি আছি এবং সবসময় থাকবো, এবং এটা তাদের দিক থেকে প্রথম স্টেপটা নিতে হবে। কিন্তু কথাটা যেভাবে আসে, মনে হয় যেন আমরা একটা অপরাধ করেছি, এখন আমাদেরকে গিয়ে ঠিক করতে হবে এগুলো। আমি ব্যাপারটা এরকম দেখি। ধন্যবাদ স্যার। তো ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, এই যে ভিসা চালু হওয়ার বিষয়টিকে আপনি এটাকে কিভাবে দেখেন? ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেন কিনা ভারতের পক্ষ থেকে? ডেফিনেটলি ইতিবাচক তো বটেই, কারণ আমাদের সঙ্গে তাদের যাতায়াতটা তো একটু সহজীকরণ থাকতে হবে। আমাদের দেশেও তাদের দরকার, তাদের দেশে আমাদের দরকার, এটা প্রতিবেশী না। এটা কি চীন সফরকে তারেক রহমান চীন প্রাধান্য সফরের দিচ্ছেন সময় এই কারণে হতে পারে এটা চীন সফরকে কেন্দ্র করে আগে থেকে পুশিনে তারা খুব অ্যাগ্রেসিভ ছিল, সেটাও একটা মেসেজ ছিল। যখনই চায়না বা অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের রিলেশনের উচ্চতা একটু এগিয়ে যায়, তখন আমাদের তারা একটা গুলি দিয়ে বার্তা দেয় বর্ডারে,
এসব ছিল। আবার সেসবে যখন কাজ না হয় তখন তারা আবার এই পথ ধরতে পারে যে ঠিক আছে আমরা তোমাদের সঙ্গে বাইলেটারাল রিলেশনশিপে একটু সম্পর্ক তৈরি করি, আসো বসি, সেই মেসেজও হতে পারে, অসম্ভব না। বেসিক্যালি ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক শক্তি বৈরিতা চায় না, চায় সম্পর্কটা আত্মমর্যাদা ও সমতার ভিত্তিতে হোক। ভারত 16 বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বিনিময়ে পদানত করে রেখেছিল এবং আমরা আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম। বিএনপি বা জামায়াত, এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দল সবাই চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকুক, সমতা ও আত্মমর্যাদা রক্ষার স্বার্থে, এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না সেটা রক্ষা করে। আমাদের বাণিজ্য, কালচারাল বিভিন্ন সেক্টরে ওরা আমাদের উপর যে অ্যাগ্রেসিভ আচরণ করে বা আমরা যে ক্ষতিগ্রস্ত হই সেটা না হোক। আমাদের সঙ্গে চায়নার সম্পর্ক লাগবে, আমাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক লাগবে, ইউরোপের লাগবে, আমেরিকার লাগবে, ভারতের সঙ্গে আরো বেশি লাগবে, কারণ ভারত তো আমার বৃহৎ প্রতিবেশী। কিন্তু ভারত যদি আমাদেরকে তার রাজ্যের থেকেও খারাপভাবে ট্রিট করে তাহলে তো ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি কৌশলগতভাবে, কূটনৈতিকভাবে ভারতকে এই মেসেজ দিতে পারি যে অতীতে তোমরা কাউকে ক্ষমতা রাখার বিনিময়ে যা পেয়েছো, আমাদের তো তোমরা ক্ষমতায় রাখার অধিকার রাখো না, সে অধিকার দেব না, শুধু ওইটা আশা করো না। ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই পরিশেষে, যে ভারত যে বার্তা দিচ্ছে এই মুহূর্তে ভিসা চালু করার মধ্য দিয়ে, এটা কি নমনীয়তা হিসেবে আপনি দেখেন কিনা? এটা কার নমনীয়তা এটা তো বুঝলাম না। ভারত সরকারের পক্ষ দেখেন, থেকে বাংলাদেশের ওনারা সাথে আমাদেরকে ভিসা দিচ্ছেন, টুরিস্ট ভিসা দিচ্ছেন, তাহলে কি হবে? আমাদের টুরিস্ট ওদের যেতে পারবে। তো আমাদের টুরিস্ট ওখানে কি ভিক্ষার থালি নিয়ে যায় নাকি পকেট ভর্তি টাকা নিয়ে যায়? বলেন, টাকাই তো নিয়ে যায়। টাকাটা কোথায় ব্যয় করে? ওখানে ব্যয় করে। তো লাভ আমাদেরও আছে, ওনাদেরও আছে। আমাদের মনের বারে আমরা ওটা দেখি, দেখে মনে একটা শান্তি পাই। ওনারা টাকাটা নেয়, নিয়ে একটা শান্তি পায়, তাই না? কাজে এটা তো ভাই শুনেন, কোনো কিছু একতরফা না, কোনো কিছু একতরফা না। এতদিন তারা আমাদেরকে দেয় নাই, না দিয়ে তাদেরও ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। সম্পর্কহীনতা কোনো বিবেচনাতে লাভজনক না, কারোর জন্যই না, কারোর জন্যই না। সম্পর্ক আপনাকে থাকতে হবে। এখন সম্পর্কটা আপনি নির্ধারণ করবেন, আপনি কার সঙ্গে কি সম্পর্ক রাখবেন। সবার সঙ্গে তো আপনি এক সম্পর্ক রাখতে পারবেন না, আমিও পারবো না, তাই না? এখন সম্পর্ক তো ক্যাটাগরি থাকবে। যার কাছ থেকে আমি ভালো সুবিধা পাবো তার সঙ্গে আমি বেশিক্ষণ থাকতে চাইবো, যার সঙ্গে থাকলে আমার সমস্যা হয় তার কাছ থেকে আমি দূরে থাকবো। বাট সম্পর্ককে রাখতে হবে ভাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ছিল একদম তলানিতে। এখন এই সরকারের আমলে আমি ভেবেছিলাম আরো আগেই চেঞ্জ হবে। যেই যে আমি দুইটা ঘটনা বলি আপনাকে, যে বেগম খালেদা জিয়া মারা গেলেন, ওনাদের পররাষ্ট্রমন্ত্রী চলে আসলেন, তারপর ওনাদের স্পিকাররা আসলেন ক্ষমতা দিন। এগুলি কিন্তু একটা ইঙ্গিত দেয়। আমি এই ইঙ্গিতটা আলোকে ভেবেছিলাম যে এই সম্পর্কটা আরো আগে ভালো হবে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফর কিন্তু ভারত দিয়ে করছে। তারপরে দেখলাম তারা খালি পুশ ব্যাক করে। এখন যখন প্রাইম মিনিস্টার ওখানে গেছে, চীনে গেছে, এখন দেখি সম্পর্ক ঠিক হচ্ছে। এটা এই কারণে হইতে পারে, আবার একজন ওনাদের মন্ত্রী পর্যায়ে একজন লোককে হাই কমিশনার বানাই দিছে, এই কারণেও হইতে পারে। উনি আবার সব যোগ করতেছে যে 1,40,00,000 না 1,60,00,000 কি হিসাব করে এই 160 কোটি অঙ্কে ভালো, অঙ্কে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে। এবং এই সম্পর্ক ভালো হওয়াটা উভয়ের জন্যই ভালো। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, ধন্যবাদ সারাত তুষার, তিনজনকে কড়া আলাপে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছে কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।